ভারতের চাপে সেনাবাহিনী 15 বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া। জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে 48 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের 5টি ব্যাংকের অর্থ পাচারে জড়িত থাকার বিষয়ে তদন্ত করবে আইএমএফ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। 2009 সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং ওয়েন্ডে নেপোলিয়ানসন বিচ্ছবিলাস নিয়ে অনিশ্চিত ছিল। আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না। তিনি আরও লিখেছেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশপাশ শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তার ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল। প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি। যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানায় সেদিনকের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিএস জেসিএ নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে 25 ফেব্রুয়ারি পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চাতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল। যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানো 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63,907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হয় এক জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরুদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নাম্বার 71,318। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীবদের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করল না। শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালে 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকায় বা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআর ডিজির দিকে প্রথম অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন। এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীবদের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানা ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এখন প্রশ্ন হলো, একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পেছনে নয়াদিল্লির আর কি সার্থ ছিল? খুনিদের রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল, নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটি করেছিল? তারা কি রৌমারী পাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল? প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। বিডিআর সদর দপ্তরের সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল।
একক কোনো ঘটনার এত সামরিক কর্মকর্তা হত্যা এবং এর আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি। সেদিনে সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না, হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল, বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ। সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে সেই অসম্মান ও পৈশাচিকতা দেখানো হয়েছিল। দেশের কোনো সাধারণ জওয়ানের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না। স্বাধীনতার পর থেকে দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে, 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সে পরিকল্পনার একটি অংশ মাত্র। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে দিল্লির আর কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, দেশের অর্থ ব্যবস্থা এবং বিশেষ করে ব্যাংক ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যে মারা গেছে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, এই মরা লাশের সাথে রিয়াকশন করতে শুরুর দিকে ধাবমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ কর্তৃক বাংলাদেশের অর্থনৈতিক রেটিং জাঙ্ক পর্যায়ে নামিয়ে দিয়েছে। তার ফলশ্রুতিতে পাওনাদার শকুনেরা এখন বাংলার আকাশে উড়াউড়ি শুরু করেছে। পিনাকি বলেন, বর্তমান প্রকৃত রিজার্ভ শূন্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। খাতা কলমে নিট রিজার্ভ $13 বিলিয়ন, এর মধ্যে জ্বালানি বাবদ $5 বিলিয়ন অনাদায় আছে। অর্থাৎ সরকার জ্বালানি সরবরাহকারীদের ওই পরিমাণ বকেয়া এখনো শোধ করেনি। তাই 13 বিলিয়ন রিজার্ভ থেকে 5 বিলিয়ন রিজার্ভ বাদ দিলে আর 8 বিলিয়ন রিজার্ভ থাকে। এটাই একমাত্র অপরিশোধিত বকেয়ার পরিমাণ না। সরকার বিদেশি এয়ারলাইন্সগুলোকে তাদের পাওনা শোধ করেনি, বিদেশি কোম্পানিগুলোকে তাদের মুনাফা ফেরত নিয়ে যেতে দেয়নি, রপ্তানি আয় $14.5 বিলিয়ন গায়েব করে দিয়েছে। এই টাকাটা বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু আসেনি। আমি ডলার দিয়ে কাঁচামাল কিনে পণ্য বানিয়ে রপ্তানি করেছি, আর রপ্তানির পরে সেই রপ্তানির টাকা দেশে আসেনি, গায়েব হয়ে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে আমদানি যে বিল পরিশোধ করতে হবে, এখনো পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক মুদ্রার পরিমাণ সেটি সরকার গোপন রেখেছে। তথ্য গোপন রাখার অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করছে। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়েছিল যে $3 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব করে নিয়ে গেছে হ্যাকাররা। এর আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়েছিল। আজ পর্যন্ত সেই ঘটনা তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়নি। হাসিনা বলছে, বর্তমান রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন। এই হিসাবটা ঠিক নয়, কারণ জ্বালানি পাওনাদারেরা বাংলাদেশের কাছ থেকে $5 বিলিয়ন পায়। এছাড়া এয়ারলাইন্স আমেরিকা সহ অন্যান্য প্রতিষ্ঠানে পাওনা এবং সদ্য আমেরিকার যে বকেয়া সেটা শোধ হতে হিসাব মিলে কমপক্ষে আরও $5 বিলিয়ন লাগবে। সুতরাং বাংলাদেশের হাতে বর্তমানে প্রকৃত প্রস্তাবে $3 মিলিয়ন বেশি নিট রিজার্ভ নেই। এই রিজার্ভ দিয়ে আপনি এক মাসের আমদানিও নিশ্চিত করতে পারবেন না। ইতোমধ্যে আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিচ বাংলাদেশের রেটিং জাঙ্কের কাছাকাছি নামিয়ে দিয়েছে। এটার মানে হচ্ছে সরকার ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে। এই অর্থনৈতিক খাদে পড়ে যাওয়া থেকে বাঁচার কোনো উপায় সরকারের কাছে নেই। 1997 সালে থাইল্যান্ড ঠিক এইরকমই একটি অবস্থা ঘটেছিল। থাইল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসার ফলে ক্রোলিং পেগ আর কাজ করেনি, ব্রোকেন পেগ হয়ে গেছিল। ফলে ডলারের বিপরীতে থাই মুদ্রা ক্রমাগত কমে গিয়েছিল। এরপরে থাইল্যান্ডের অর্থনীতিতে নেমে আসে এক অদৃষ্টপূর্ব বিপর্যয়। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হাতে বৈদেশিক রিজার্ভের প্রকৃত পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি। ফলে আন্তর্জাতিক রেটিং কোম্পানি ফিচ এই ক্রোলিং পেগ পদ্ধতির কার্যকারিতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে সেটা যথেষ্ট ভিত্তি আছে। এই ব্যাপারটা বুঝতে পেরে আদানি গ্রুপের ঊর্ধ্বতম কর্তা ব্যক্তি প্রণব আদানি ফিচ রেটিং প্রকাশের 2 দিন পরে বিশেষ বিমানে করে ঢাকা উপস্থিত হয়ে অর্থমন্ত্রীকে পাওনা টাকার তাগাদা দিয়েছে। পিনাকি বলেন, এখন হাসিনা পড়েছে চিপায়। আমেরিকার কোম্পানিগুলো বকেয়া টাকা শোধ দিলে আদানিকে দেওয়ার মতো টাকার হাতে থাকে না, আর আদানিকে দিলে আমেরিকাকে খালি হাতে ফিরিয়ে দিতে হয়। আর দুই পক্ষের এককেও যদি টাকা পরিশোধ করতে হয়, তাহলে যতটুকু রিজার্ভ আছে সেটা শেষ হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য হাসিনা চীনের কাছে হাত পেতেছে। কিন্তু শর্ত ছাড়া তো চীন টাকা দেবে না। সেই শর্ত মানতে গেলে ভারত আর হাসিনাকে ক্ষমতায় থাকতে দিবে না, কারণ চীন যে শর্ত দেবে সেটা ভারতের বিরুদ্ধে যাবে। বাংলাদেশের জনগণের সামনে যে আসন্ন বিরাট বিপদ, তার জন্য দিল্লির দাসী স্বয়ং হাসিনা দায়ী। ভারত জোরপূর্বক তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। হাসিনা দীর্ঘ 15 বছরের লুটপাটের আমলে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশে কর্মরত ভারতীয়রা প্রতি বছর $10 বিলিয়ন রেমিটেন্স পাঠাচ্ছে। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নাম করে হাসিনা শত শত কোটি ডলার দেশ থেকে সরিয়ে নিয়েছে। বাংলাদেশের জনগণ দেশে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, আর এই দিল্লির দাসী খুনি অবৈধ ফ্যাসিস্ট হাসিনা লুট করে বিদেশে নিয়ে গেছে। এর খেসারত হিসেবে জাতিকে আজকে দিতে হচ্ছে দেশের আকাশের শকুনরূপী নব মহাজনদের আনাগোনা।
থাইল্যান্ড 1997 সালে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল সেটা রোধ করার জন্য IMF $17 বিলিয়ন রেস্কিউ প্যাকেজ তৈরি করে। এরপরে ওই সংকট থেকে উঠে আসতে থেমে যাওয়া অর্থনৈতিক জায়গাকে সচল করতে থাইল্যান্ডে লেগেছিল 4 বছর। এই 4 বছরে থাই মুদ্রার মূল্য 50 ভাগের বেশি পতন হয়েছিল। স্টক মার্কেটে দরপতন হয়েছিল শতকরা 75 ভাগ। বিপুল পরিমাণ শ্রমিক কাজ হারিয়েছিল, দারিদ্র্যের প্রসার ঘটেছিল ব্যাপকভাবে। থাইল্যান্ডে কর্মরত 6 লক্ষ বিদেশি কর্মীকে ফেরত পাঠাতে হয়েছিল। বাংলাদেশের অবস্থা আগামী দিনে আর্থিকভাবে বিপর্যয় থাইল্যান্ডের থেকেও খারাপ হবে। IMF ইতোমধ্যে যে টাকা ছাড় দিয়েছে তাতে কোনো কাজ হয়নি। IMF এর কাছ থেকে থাইল্যান্ডের মতো অতিরিক্ত $17 বিলিয়ন রেস্কিউ প্যাকেজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য সূত্র থেকেও এই পরিমাণ ডলার পাওয়ার কোনো লক্ষণ নেই। ফলে রিজার্ভের যে সমস্যা তা মিটবে না, বরং দিনে দিনে আরও খারাপ হয়ে যাবে।